হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে। আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত ছায়া ইনসিডেন্টের এক নতুন এপিসোডে, যেখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে। প্রথমেই বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। আর বন্ধুরা, তোমরাও যদি চাও তোমাদের লাইফে ঘটা কিছু সত্যি ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে, তাহলে লিখে পাঠাতে পারো বা ভয়েস করে পাঠাতে পারো। পাঠানোর সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দেয়া থাকবে। আর ঘটনা শোনার আগে কানে হেডফোনটা লাগিয়ে নিতে ভুলো না। চলো ঘটনা শুরু করি। শনিবার আর রবিবারের রাত মানেই ভয় আর অজানার ডাক। সঙ্গে আমি সৌমিত্র। ডিসক্লেমার: এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলো সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। ঘটনাগুলো যারা নিজের চোখে দেখেছেন বা যাদের সঙ্গে ঘটেছে তাদের বর্ণনা অনুযায়ী তুলে ধরা হয়েছে। ভিডিওটি কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সত্য ঘটনা ও অজানা রহস্য তুলে ধরাই এর লক্ষ্য। দুর্বল হৃদয়ের মানুষ, শিশু এবং যারা সহজে ভয় পান তাদের এই ভিডিও না দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। আজ যে ঘটনা লিখেছে তার নাম সুমন কল্যাণ রায়। তার বাড়ি বীরভূমের একটি প্রান্তিক গ্রামে। তিনি পেশায় একজন নাইট গার্ড। একটি পুরনো জমিদার বাড়িতে পাহারার কাজ নিয়েছিলেন তিনি। লিখছেন ঘটনার সূত্রপাত। বীরভূমের এক জনমানবহীন প্রান্তরে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো জমিদার বাড়ি, যার নাম নীলকুঠি। স্থানীয় মানুষের বিশ্বাস, এই কুঠিতে একসময় মানুষের রক্ত দিয়ে নীল চাষের উৎসব হতো। সুমনের চাকরির প্রথম রাতেই ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনা। এবার সম্পূর্ণ ঘটনাটা সুমনের ভাষায় তুলে ধরছি। আমি সুমন। আমার ডিউটি শুরু হয় রাত 10টা থেকে। কাজে যোগ দেওয়ার সময় ম্যানেজার বাবু আমাকে কড়াভাবে বলে দিয়েছিলেন, সুমন, যাই হয়ে যাক, পিছন দিকে সেই পুরনো দিঘির ঘাটে বলেও যাবি না। আমি ভেবেছিলাম হয়তো চোর ডাকাতের ভয় বা পুরনো ভেঙে পড়া ঘাটে উড়ে যাওয়ার ভয়ে এই বারণ, তাই এতটা গুরুত্ব দিলাম না। তখন রাত 12টা, চারদিক নিঝুম, শুধু ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে তক্ষকের শব্দ শোনা যাচ্ছে। আমি টর্চ নিয়ে বাড়ির চারপাশে ঘুরছিলাম। হঠাৎ পিছন দিক দিয়ে সেই নিষিদ্ধ ঘাট থেকে একটা খুব মিষ্টি গানের সুর ভেসে এলো। কেউ যেন খুব করুণ সুরে গুনগুন করে গান গাইছে। আমার মনে এক অদ্ভুত কৌতূহল জাগল। আমি ম্যানেজারের নিষেধ ভুলে পা টিপে টিপে দিঘির দিকে এগিয়ে গেলাম। দিঘির ঘাটে টর্চের আলো ফেলতেই আমি দেখলাম একজন মহিলা জলের ধারে বসে আছে। তার লম্বা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে আর সে জলে পা ডুবিয়ে গান করছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? এই রাত দুপুরে এখানে কি করছেন? মহিলাটি গান থামালো, কিন্তু মুখটা ফেরালো না। শুধু অস্পষ্ট স্বরে বলল, আমার একটা জিনিস জলে পড়ে গেছে, একটু খুঁজে দেবে খোকা? আমার মনে হলো মহিলাটির গলাটা যেন খুব চেনা, কিন্তু কোথায় শুনেছি মনে পড়ছে না তো। আমি সাহায্যের জন্য দিঘির জলের একদম কাছে এগিয়ে গেলাম। হঠাৎ দেখলাম জলের ভেতর থেকে একটা নয়, শয়ে শয়ে কঙ্কালসার হাত বেরিয়ে এলো। আমার পা ধরে প্রচণ্ড জোরে টানও দিল। আমি টর্চের আলোটা জলের উপর ফেলতেই আমার আত্মা যেন শুকিয়ে গেল। জলের নিচে অজস্র মানুষের মুখ, সবার চোখগুলো
দগদগ করছে আর আগুনের মতো জ্বলছে। তারা মুখ হাঁ করে উপরে উঠে আসার চেষ্টা করছে। আমি ছিটকে পিছনে সরে এলাম, কিন্তু তখন সেই মহিলাটি আমার সামনে এসে দাঁড়ালো। মহিলাটির মুখটা টর্চের আলোয় দেখে আমি আর্তনাদ করে উঠি। মহিলাটির নাকে মুখে কোনো মাংস নেই, যেন কেউ ধারালো ছুরি দিয়ে পুরো মুখটা ছিঁড়ে ফেলেছে। সে এক পৈশাচিক হাসি হেসে বলল, অনেক দিন পর টাটকা রক্ত এলো, আমার বড় খিদে পেয়েছে রে। বলেই মহিলাটি আমার টুঁটি লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল। সেই বীভৎস মুখহীন মহিলাটি যখন আমার টুঁটি লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল, আমি ভয়ে কুঁকড়ে গিয়ে মাটিতেই পড়ে যাই। ঠিক সেই মুহূর্তে আমার হাতের টর্চটা ছিটকে গিয়ে দিঘির জলে পড়ে গেল। চারপাশটা মুহূর্তেই ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আমি অনুভব করলাম সেই পিশাচিনী ঠান্ডা বরফ শুভ্র হাত দুটো আমার গলা টিপে ধরেছে। তার গায়ের থেকে পচা মাংস আর পুরনো রক্তের এক অসহ্য গন্ধ আসছে। আমি গোঙাতে গোঙাতে বাঁচার চেষ্টা করছিলাম, কিন্তু আমার গলার আওয়াজ যেন কেউ কেড়ে নিয়েছে। ঠিক তখনই আমি ভিতর থেকে সেই শত শত কঙ্কালসার হাতগুলো পার বের করে উঠে আসতে লাগলো। হাড়ের ঠক ঠক শব্দ, বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ নীলকুঠির ছাদ থেকে একটা পুরনো কাঁসার ঘণ্টার শব্দ ভেসে এলো। ঘণ্টার আওয়াজ পেতেই সেই মহিলাটি আমাকে ছেড়ে দিয়ে এক অদ্ভুত আর্তনাদ করে উঠল। সে যেন কোনো অদৃশ্য যন্ত্রণায় ছটপট করতে করতে আবার দিঘির অন্ধকারের দিকে পিছিয়ে গেল। আমি কোনো মতে উঠে দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে দৌড়তে শুরু করলাম, কিন্তু যেদিকেই যাচ্ছি দেখছি সেই পুরনো জমিদার বাড়ির বারান্দাগুলো যেন লম্বা হয়ে আমাকে ঘিরে ফেরার চেষ্টা করছে। দৌড়তে দৌড়তে আমি নীলকুঠির অন্দরমহলে ঢুকে পড়লাম। হাঁপাতে হাঁপাতে আমি একটা বড় কাঠের আলমারির আড়ালে লুকিয়ে পড়লাম। অন্ধকার ঘরে কেবল নিজের হৃৎপিণ্ডের ধক ধক শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ দেখলাম ঘরের কোনায় একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছে, আর সেই হ্যারিকেনের আলোয় আমি দেখলাম মেঝের উপর সার দিয়ে সাজানো আছে কয়েকটা মাটির হাঁড়ি। আমি কৌতূহলবশত একটা হাঁড়ির ঢাকনা খুলতেই শিউরে উঠলাম। হাঁড়ির ভেতরে জল নয়, থকথকে মানুষের রক্ত ভর্তি, আর প্রতিটা হাঁড়ির গায়ে একটা করে নাম লেখা। আমি কাঁপতে কাঁপতে হ্যারিকেনটা হাতে নিয়ে শেষ হাঁড়িটার কাছে গেলাম। হ্যারিকেনের হলদে আলোয় আমি দেখলাম সেই হাঁড়ির গায়ে বড় বড় অক্ষরে লেখা আছে আমারই নাম। তার মানে আমার মৃত্যু অনেক আগে থেকেই এখানে ঠিক করে রাখা হয়েছে। হঠাৎ আমার পিছনে কেউ একজন ফিসফিস করে বলে উঠল, ঢাকনা যখন খুলে দিয়েছ তখন একটু খেয়ে দেখো, খুব মিষ্টি লাগবে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি নীলকুঠির সেই ম্যানেজার বাবু দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখের মনি দুটো সম্পূর্ণ উল্টে গেছে, আর তার ঠোঁটের কোণ দিয়ে কালো রঙের লালা গড়িয়ে পড়ছে। ম্যানেজার বাবু হাতে একটা ধারালো বড় ছুরি, যা দিয়ে তিনি নিজের হাতের আঙুল কাটছেন আর সেই রক্ত চাটছেন। ম্যানেজার বাবু সেই পৈশাচিক হাসি দেখে আমার হাত থেকে হ্যারিকেনটা পড়ে যেতে যেতেও কোনো মতে বেঁচে গেল। ম্যানেজার বাবু এক পা করে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। তার হাতের ছুরিটা মেঝের উপর ঘষতে ঘষতে এক অদ্ভুত কর্কশ শব্দ তৈরি করছে।
ম্যানেজার বাবু বলতে শুরু করলেন, সুমন, তুই কি ভেবেছিলিস এই নীলকুঠিতে চাকরিটা তুই এমনি এমনি পেয়েছিস? 12 বছর পর পর এই কুঠির মালিকের তৃষ্ণা বাড়ে, আর সেই তৃষ্ণা মেটানোর জন্য দরকার হয় তোর মতো টগবগে একটা যুবকের। আমি বুঝতে পারলাম দিঘির পাড়ের সেই মুখহীন মহিলা আর এই ম্যানেজার আসলে একই চক্রের অংশ। আমি প্রাণপণে পিছনের দিকে সরতে লাগলাম, কিন্তু ঘরটা যেন জ্যান্ত হয়ে উঠেছে। দেয়াল থেকে রক্ত চুইয়ে পড়ছে, আর সেই রক্ত দিয়ে ঘরের মেঝের উপর আপনা আপনি এক অদ্ভুত নকশা তৈরি হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন রক্ত দিয়ে আলপনা দিচ্ছে। হঠাৎ আমি দেখি ঘরের একদিকের দেওয়ালের উপর একটা বিশাল ছবি টাঙানো। ছবিটা এই কুঠিরের আসল মালিক নীলকরে সাহেবের লুই ফরাসির। আমার মনে হলো ছবির সাহেব যেন তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, আর সেই হাসির সাথে সাথে সাহেবের ছবি থেকে টপ টপ করে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। ম্যানেজার বাবু যখন আমার একদম কাছে চলে এসেছেন, ঠিক তখনই আমি লক্ষ্য করি যে ম্যানেজারের ছায়াটা দেওয়ালে পড়ছে না। আমি চিৎকার করে উঠি, আপনি কে? আপনি তো মানুষ নন। ম্যানেজার বাবু হা হা করে অট্ট হাসি হেসে উঠলেন। তার মুখটা ধীরে ধীরে পচে যেতে শুরু করলো, গায়ের চামড়াগুলো খসে খসে মেঝের উপর পড়ছে। তিনি বললেন, মানুষ মানুষ তো এই কুঠিতে 300 বছর আগে শেষ হয়ে গেছে। এখন তো আছে শুধু তার খিদে। আমি নিজেকে বাঁচানোর জন্য ঘরের এক কোণে থাকা একটা ভারী লোহার রড তুলে নিলাম, কিন্তু রডটা ম্যানেজারের গায়ে মারতেই সেটা ম্যানেজারের শরীর ভেদ করে দিয়ে চলে গেল। যেন মনে হলো আমি বাতাসে মারছি। ম্যানেজার এক হ্যাঁচকা টানে আমার হাতটা ধরে ফেললেন। আমার মনে হলো যেন কেউ বরফ দিয়ে আমার হাতটা চেপে ধরেছে। ম্যানেজার আমাকে টেনে নিয়ে যেতে লাগলেন সেই দিঘির জলের দিকে। আমি দেখলাম বাইরে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে, কিন্তু সেই চাঁদের আলো আজ রক্তবর্ণ। দিঘির জল থেকে সেই শত শত কঙ্কালসার হাতগুলো এখন পাড়ে উঠে এসেছে। তারা সবাই মিলে সমস্বরে চিৎকার করছে, আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। আমি দেখলাম দিঘির ঠিক মাঝখানে জলটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, আর সেই জলের ভিতর থেকে উঠে আসছে একটা পাথরের বেদি। সেখানে একটা ধারালো খাড়া রাখা আছে। ম্যানেজার ফিসফিস করে বললেন, ওই দেখ সুমন, তোর সিংহাসন তৈরি। আজ রাতে শেষ প্রহরে ওই হাঁড়িতে তোর রক্ত জমা হবে। আমি যখন প্রায় হাল ছেড়ে দিয়েছি, ঠিক তখনই আমি পকেটে হাত দিয়ে অনুভব করলাম একটা টুকরো পুরনো কাগজ। আমার মনে পড়ল এটা সেই কাগজ যেটা ম্যানেজার বাবু আমাকে প্রথম দিন দিয়েছিলেন। কিন্তু এই কাগজ দিয়ে কি এমন কিছু করা যাবে যাতে আমি বাঁচতে পারি? ম্যানেজার রূপী সেই পিশাচ যখন আমাকে হিজড়ে দিঘির দিকে নিয়ে যাচ্ছিল, তখন আমার পকেটে থাকা সেই কাগজের টুকরোটি ঘাম আর আতঙ্কে ভিজে এক হয়ে গেছে। আমি কোনো মতে কাগজটা বের করে আনলাম। হ্যারিকেনের শেষ আলোয় আমি দেখলাম ওটা কোনো সাধারণ কাগজ না, ওটা নীলকুঠির সেই অত্যাচারী মালিক লুই ফরাসির এক গোপন উইল। কাগজের এক কোণায় প্রাচীন ল্যাটিন আর বাংলায় কিছু সংকেত লেখা আছে। আমার ঠাকুরদাদা ছিলেন একজন ওঝা। তার কাছে শেখা কিছু বিদ্যা আজ আমার স্মৃতিতে বিদ্যুৎ বেগে খেলে গেল। আমি বুঝতে পারলাম এই নীলকুঠির আত্মাগুলো আসলে মুক্ত হতে চায়, কিন্তু এই ম্যানেজার আর লুই ফরাসির অতৃপ্ত আত্মা তাদের আটকে রেখেছে। আমি চিৎকার করে উঠি,
আপনার খেলা শেষ ম্যানেজার বাবু। এই কুঠির আসল চাবিকাঠি এখন আমার হাতে। ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন। তার সাদা চোখ দুটো দিয়ে যেন আগুনের হলকানি বের হতে লাগলো। তিনি এক বিকট চিৎকার করে আমার উপর ঝাঁপিয়ে পড়তে গেলেন, কিন্তু আমি চট করে কাগজের উপরে লেখা সেই বিশেষ মন্ত্রটি জোরে জোরে পাঠ করতে শুরু করলাম। মন্ত্রের প্রথম শব্দটা উচ্চারণ করার সাথে সাথে গোটা নীলকুঠির থরথর করে কাঁপতে শুরু করলো। দেওয়ালের সেই লুই ফরাসি ছবিটা ধপ করে মাটিতে পড়ে গেল। দিঘির জল থেকে উঠে আসা সেই কঙ্কালসার হাতগুলো এখন আর আমাকে ধাওয়া করছে না, বরং তারা ম্যানেজারের দিকে এগোতে শুরু করল। ম্যানেজার ভয়ঙ্কর আর্তনাদ করে বলতে লাগলেন, থাম সুমন, ওটা পড়িস না। তুই জানিস না তুই কি করছিস। কিন্তু আমি থামলাম না। তারপর আমি দেখলাম সেই দিঘির পাড়ের মুখহীন মহিলাটি এখন ম্যানেজারের সামনে এসে দাঁড়িয়েছে। তার মুখটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করল। মহিলাটি আসলে ছিল লুই ফরাসির প্রথম বলি হওয়া সেই অভাগী মা, যে 300 বছর ধরে নিজের মুক্তি খুঁজছিল। হঠাৎ নীলকুঠির মেঝে ফেটে গিয়ে নিচ থেকে এক কালো কুয়াশা বেরিয়ে এলো। সেই কুয়াশায় ম্যানেজারকে চারদিক দিয়ে ঘিরে ফেলল। ম্যানেজার এখন আর মানুষ নন, তিনি এক কুৎসিত ছায়া মূর্তিতে পরিণত হয়েছেন। আমি যখন মন্ত্রের শেষ লাইন পৌঁছালাম, তখন চারদিকে পরিবেশ একদম স্তব্ধ হয়ে গেল। দিঘির মাঝখানে সেই পাথরের বেদিটা ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই আমার মনে হলো আমার পিঠের উপর কেউ একটা ঠান্ডা হাত রেখেছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু এক গম্ভীর সাহেব খেসা গলায় আওয়াজ ভেসে এলো, তুই কি ভেবেছ মন্ত্র পড়ে আমাকে শেষ করে দেবে? এই মাটি আমার রক্ত ছেয়েছে, আর এই রক্ত আমি নিয়েই ছাড়ব। আমি দেখলাম মেঝের সেই আলপনাটা এখন আমার পায়ের নিচ দিয়ে সাপের মতো পেঁচিয়ে উপরে উঠতে শুরু করেছে। আমার নিজের নাম লেখা হাঁড়িটা শূন্যে ভাসছে, আর আমার শরীরের রক্ত যেন কেউ অদৃশ্য কোনো টানে সেই হাঁড়ির ভিতর টেনে নিচ্ছে। আমি অনুভব করলাম আমার শরীর অবশ হয়ে আসছে, দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। আমি কি শেষ পর্যন্ত নিজেকে বলি হওয়া থেকে বাঁচাতে পারবো, নাকি লুই ফরাসির সেই অতৃপ্ত তৃষ্ণা আজ পূর্ণ হবে? এই ভাবছি, ঠিক তখনই আমার ঠাকুরদার বলা শেষ কথাটি মনে পড়ে গেল। অশুভ শক্তিকে ভয় দেখালে সে আরো শক্তিশালী হয়, কিন্তু তাকে তুচ্ছ ভাবলে সে শক্তি হারায়। আমি আমার শেষ শক্তি সঞ্চয় করে চিৎকার করা বন্ধ করে দিলাম। আমি চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলাম। সেই মুহূর্তে আমার মন থেকে মৃত্যু ভয় চলে গেল। অমনি নীলকুঠির দেওয়ালগুলো কাঁপতে কাঁপতে বালির মতো ঝুরমুর করে ভেঙে পড়তে লাগলো। সেই সাহেব ঘেঁষা গম্ভীর গলার আর্তনাদ শোনা গেল, যেন কেউ তাকে পুড়িয়ে মারছে। হঠাৎ এক প্রচণ্ড আলোর ঝলকানির আর আমি জ্ঞান হারালাম। ভোরবেলা যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম নীলকুঠির ধ্বংসস্তূপের উপর শুয়ে আছি। পাশে সেই ম্যানেজার নেই, সেই দিঘির দানবগুলোও নেই। শুধু আমার পকেটে থাকা একটা কাগজের টুকরো এখন কয়লার মতো কালো হয়ে গেছে। আমি সেই গ্রাম ছেড়ে পালিয়ে এসেছি, কিন্তু বিভীষিকা আমার পিছন ছাড়েনি। বন্ধুরা, আজ এই কাহিনীটি আপনাদের লিখে জানাতে আমার হাত কাঁপছে। আমি সুমন। আজ 6 মাস পার হয়ে গেলেও আমি আজও রাতে একা ঘুমানোর সাহস পাই না। আমার ঘরের জানালার বাইরে আজও মাঝে মাঝে সেই হাড়ের ঠক ঠক শব্দ পাই,
নীলকুঠির হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই অতৃপ্ত তৃষ্ণা আজও পৃথিবীর কোনো কোণায় হয়তো ওত পেতে বসে আছে। আমার উপদেশ তোমার দর্শকদের জন্য একটাই থাকবে, সব কৌতূহল ভালো নয়। প্রাচীন কোনো ইতিহাস বা পরিত্যক্ত স্থানকে ঘাঁটাঘাঁটি করতে যাবেন না। কিছু সত্য অন্ধকারের বুকেই ঢাকা থাকা ভালো। প্রকৃতির সব রহস্য মানুষের বুদ্ধির অতীত। আর তোমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য একটাই কথা, আপনারা যারা অন্ধকারকে ভালোবাসেন, মনে রাখবেন আপনি যখন অন্ধকারকে গভীর চোখে দেখছেন, অন্ধকারও তখন আপনার দিকে একভাবে তাকিয়ে থাকে। সাবধান থাকবেন, কারণ শয়তান সবসময় আপনার পিছু নিতে কোনো কুঠির অপেক্ষা করে না, সে সুযোগের অপেক্ষায় থাকে। সত্যি দুর্দান্ত একটি ঘটনা শুনলাম আজ। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে ঘটনাটা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক করে দিও। আবারও মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। আর আমাকে যদি তোমাদের লাইফে ঘটে যাওয়া কিছু সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা পাঠাতে চাও তাহলে মেল করতে পারো pretchhayaincident@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো 6290078299 এই নাম্বারে। আমার সাথে যোগাযোগের সমস্ত লিঙ্ক দেয়া থাকবে ডেসক্রিপশন সেকশানে। শেষে শুধু এইটুকুই বলবো, আপনি কি আজও অন্ধকারকে ভয় পান? আপনাদের পরবর্তী রোমহর্ষক কাহিনী আসছে আগামী পর্বে। চোখ রাখুন প্রেতছায়া ইনসিডেন্টে। এখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে।